পরিবর্তনের আভাস, পদ হারাতে পারেন আহ্বায়ক, সদস্য, সচিব সহ অনেক প্রভাবশালী নেতা। বন্দুকযুদ্ধের নামে নতুন উপায়ে চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মন্তব্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের। এবং জিএসপি নিয়ে রাজনীতি করছে যুক্তরাষ্ট্র, শ্রমিকদের অধিকার নিয়ে অভিযোগ থাকলে আলোচনা হতে পারে আন্তর্জাতিক ফোরামে, বলছেন অর্থনীতিবিদরা। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছে আমি হাসানুর রহমান। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বিএনপি মহানগর কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসছে। থাকছেন না বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ অনেক প্রভাবশালী নেতাই। এমন ইঙ্গিত মিলেছে দলের অনেক নেতার কাছ থেকেই। তবে এর পরিবর্তে কারা জায়গা পাচ্ছেন তা চূড়ান্ত হয়নি এখনো। নেতারা বলছেন যোগ্য ও ত্যাগী নেতারাই ঠাঁই পাবেন নতুন কমিটিতে। কমিয়ে আনা হবে ওয়ার্ড কমিশনারদের ওপর নির্ভরতা। আহ্বায়ক সাদেক হোসেন খোকা মুক্তি পেলেই শুরু হবে কমিটি গঠনের প্রক্রিয়া। ঢাকা মহানগরকে দুভাগ করে কমিটি করার ভাবনাও রয়েছে দলের। সরকারের বিরুদ্ধে নিষ্ফল আন্দোলন নিয়ে নানা গুঞ্জন বিএনপিতে। তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ, বিক্ষোভ আর অভিযোগের তীর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। মাঠের বাস্তবতা বুঝে বেগম জিয়ার আলোচনায় উঠে এসেছে এমন কথা। ফলে শুরু হয়েছে ঘর গোছানোর তোড়জোড়। আর তার ধারাবাহিকতায় ঢাকা মহানগর কমিটিতে দেখা মিলবে নতুন মুখের। সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন কথা বলেছেন। এরই অংশ হিসাবে উনি বলেছেন যে অচিরেই স্ট্যান্ডিং কমিটি এবং তার সিদ্ধান্ত এবং তৃণমূলের মতামত নিয়ে ঢাকা মহানগর বিএনপিকে একটা পূর্ণাঙ্গ কমিটি করার জন্য উনি প্রক্রিয়া গ্রহণ করবেন। বহু আলোচিত খোকা আব্বাস দ্বন্দ্বের ইতি টানতে হয়তো নতুন কমিটিতে স্থান হচ্ছে না খোকার। আর আব্বাস বলছেন সময়ের দাবি নতুন কমিটির। মহানগর কমিটির একটা যথাযথ সম্মেলন হওয়া দরকার। তৃণমূল থেকে পুনর্গঠনের মাধ্যমে একটা সম্মেলন হওয়া দরকার। আর দলকে চাঙ্গা করতে নতুন নেতৃত্ব হাল ধরবেন নতুন চ্যালেঞ্জের, এমনই আশাবাদ হান্নান শাহ। ঢাকা মহানগরের বর্তমান সভাপতি বা আহ্বায়ক জনাব সাদেক হোসেন খোকা, যিনি জেলে বন্দী আছেন, ওনার মুক্তির সাথে সাথেই ঢাকা মহানগরী বিএনপি তথা অন্যান্য অঙ্গ সংগঠনকে পুনর্গঠিত করা হবে বলে আমরা জানি। এই পুনর্গঠনে যারা ত্যাগী এবং পরীক্ষিত নেতা তারাই হবেন। অতীতে যে কমিশনার ভিত্তিক সংগঠন করা হয়েছিল সেটা বোধহয় আর হবে না। যারা উপজেলা নির্বাচনের পর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হলেও তাকে গুরুত্ব দিয়ে ভাবছে বিএনপি। সম্মেলনটি করার জন্য মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। মন্ত্রিসভায় অংশ না নিলে জাতীয় পার্টি সংসদে ভালোভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারত বলে মনে করেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে বনানী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ অভিমত ব্যক্ত করেন তিনি। বলেন জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করেন তিনি। দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, তাকে ছাড়া জাতীয় পার্টি অর্থহীন। দেখতে দেখতে বনানী বিদ্যানিকেতনের 41টি বছর পার হয়ে গেল। সরকারের মন্ত্রী না নিলে ভালো হতো, যেহেতু মন্ত্রী নাও হয়ে গেছে, এখন ঐক্যমত্য সরকার হিসাবে সরকারের সমালোচনা করা আমাদের কর্তব্য হবে। আমার দলে কোনো বিভক্তি নেই। জাতীয় পার্টি মানে প্রতিষ্ঠাতা এরশাদ। বন্দুকযুদ্ধের নামে নতুন উপায় হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। কিছুদিন বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এই খেলা। এমনকি আটক করা আসামির মৃত্যুর পরিমাণও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে এমন অভিযোগ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান। বলেন সরকারকে এসব হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। এ সময় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন দুই নেত্রীর ক্ষমতায় রাষ্ট্রযন্ত্রকে অচল করে রাখা হয়েছে টিকে থাকার জন্য। মাসিক মানবাধিকার খবর পত্রিকার 2 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডাক্তার মিজানুর রহমান বলেন সম্প্রতি আটক অবস্থায় মৃত্যুর খবরের পরিমাণ বেড়েছে আবারও, কিন্তু এমন মৃত্যু মানবাধিকার লঙ্ঘন, যা অহরহই ঘটছে। ক্রসফায়ার বন্ধ হলেও বন্দুক যুদ্ধের নামে নতুন উপায়ে হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
যে আবারও বন্দুক যুদ্ধের কল্প কাহিনী পাতানো হচ্ছে। যখনই নিহত হচ্ছে বলা হচ্ছে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ঠিক আগে যেমন ক্রস ফায়ার ছিল, এখন ক্রস ফায়ারের পরিবর্তে হচ্ছে বন্দুক যুদ্ধ। আটকাবস্থায় কোনো মৃত্যু, কোনো নাগরিকের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের কাছে আমাদের সুপারিশ আমরা উপস্থাপন করব। রাষ্ট্রের এমন অবস্থার পেছনে প্রধান দুই রাজনৈতিক দলকে দায়ী করে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, তারা নিজেদের বাঁচিয়ে রাখতে এবং ক্ষমতার লোভে এসব কাজ করছেন। দুই পক্ষ থেকে যে তোরা আইন তোদের জন্য না, তোরা আইনের ঊর্ধ্বে, তোরা যা খুশি তাই করবি, যেমন লুট করবি, লুণ্ঠন করবি, মানুষের কাছ থেকে মেরে হোক, কেটে হোক, অর্থ কর, বিত্ত কর, শক্তি কর, সবকিছু কর, শুধু আমাকে টিকিয়ে রাখ। এই শিক্ষাবিদ বলেন, এসব সমস্যা দূর করে নাগরিক হিসেবে সবাইকে এখনই সোচ্চার হতে হবে, নইলে আবারও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি হবে প্রশ্নবিদ্ধ। মুর্শিদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করেছে, সুন্দরবনের সুরক্ষার কথা মাথায় না রেখে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভারতের আগ্রহে রামপাল বিদ্যুৎ প্রকল্প অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার। এতে সুন্দরবন ধ্বংস সহ অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতির মুখে পড়বে বলেও দাবি করেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। তারা বলেছেন, যে কোনো মূল্যে ওই বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে। কয়েক মাস আগে ওই প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে রামপাল পর্যন্ত লং মার্চ করে জাতীয় কমিটি। কোনোভাবে আমরা অগ্রাধিকারের মধ্যে সেই সব প্রকল্প আছে যেগুলোর পেছনে দেশি বিদেশি ভূমিদস্যু, দখলদার এবং বিদেশি আগ্রাসী শক্তি তাদের স্বার্থ জড়িত। সেই জন্যই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল সহ লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষার স্বার্থে এবং বাংলাদেশকে এই যে ভাগবাটোয়ারার যে রাজনীতি, অর্থনীতি, তার থেকে রক্ষা করার স্বার্থে আমাদের এই কর্মসূচিগুলি গ্রহণ করতে হবে। জিএসপি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অনুগ্রহ নয়, এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুযায়ী বাংলাদেশের অধিকার। অর্থনীতিবিদদের মতে, জিএসপি স্থগিত করার সময় তারা যেমন রাজনৈতিক ইস্যু বিবেচনায় নিয়েছে, ফিরিয়ে দেবার প্রক্রিয়াতেও অনুসরণ করছে একই নীতি। তাদের মতো বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের আসলেই কোনো অভিযোগ থাকলে তা তোলা যেতে পারে আন্তর্জাতিক নানা ফোরামে, জিএসপি স্থগিত করে নয়। সারোয়ার সুমনের রিপোর্ট। মুক্তবাজার অর্থনীতি বিকাশের সাথে সাথে স্বল্পোন্নত দেশগুলোকে বাণিজ্য সুবিধা দিতে আলোচনায় আসে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপির ধারণা। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুযায়ী উন্নয়নশীল স্বল্পোন্নত 127টি দেশ পায় এই সুবিধা। কিন্তু শ্রমিক অধিকার ও স্বার্থ যথাযথভাবে না মেনে চলার অজুহাতে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। পরে সুবিধা ফিরিয়ে দিতে দেয়া হয় 2 ডজনেরও বেশি শর্ত। জিএসপি বা শুল্কমুক্ত প্রবেশাধিকার মার্কিন বাজারে, সেটা যুক্তরাষ্ট্রের কোনো অনুগ্রহের বিষয় না। এটা ডাব্লিউটিওর আন্তর্জাতিক যে সিদ্ধান্ত বিধিমালা, সেই বিধিমালার অংশ। সুতরাং যুক্তরাষ্ট্র এটা মানতে বাধ্য। এই প্রত্যাহার ব্যাপারটা গার্মেন্টসের নিরাপত্তা বিধানের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে সম্পূর্ণই যে দেশের উপরে তারা নতুন করে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে চায় বা কোনো নির্দিষ্ট বিষয় আদায় করতে চায়, এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তারা ব্যবহার করে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের মতো একই কারণ দেখিয়ে এ পর্যন্ত 13টি দেশের জিএসপি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেলারুশ, মিয়ানমার, সুদান, সিরিয়া ছাড়া বাকি দেশগুলোকে ফিরিয়ে দেয়া হয়েছে এই বিশেষ সুবিধা। যখন উইথড্র করা হয়েছে তখন লেবার ইস্যুর সাথে সাথে রাজনৈতিক ইস্যুগুলো বিবেচনা করা হয়েছে। এখন যখন আবার এটা আমাদেরকে দেওয়ার প্রশ্নটা আসবে, তখন লেবার রাইটসের সাথে সাথে রাজনৈতিক ইস্যুগুলোকে তারা বিবেচনায় নেবেন। আর যে পোশাক কারখানার কর্মপরিবেশের ধোয়া তুলে জিএসপি স্থগিত করা হয়েছে, সেই তৈরি পোশাকই নেই জিএসপির আওতায়। শুধু 2012তে যুক্তরাষ্ট্রে 409 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির বিপরীতে গুনতে হয়েছে 73 কোটি ডলারেরও বেশি শুল্ক। তো বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে যায় তার শতকরা 1/2 একটু বেশি সেটা জিএসপি সুবিধা পায় যুক্তরাষ্ট্রের বাজারে। তার মধ্যে সিরামিক্স, প্লাস্টিক এগুলো আছে। সেই সমস্ত পণ্যের বা সেই সমস্ত শিল্পের বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো অভিযোগ নাই। যেহেতু কোনো অভিযোগ নাই, সুতরাং তাদের জিএসপি প্রত্যাহারের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করা
এটা যুক্তরাষ্ট্র প্রধানত কোনো ধরনের যুক্তি নাই, দ্বিতীয়ত তার কোনো অধিকারও নাই। যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের জন্য বিব্রতকর হলেও ইউরোপীয় ইউনিয়ন যে একই পথে হাঁটবে এমনটা মনে করেন না অর্থনীতিবিদরা। আমরা তো দাবি করবই যে আমাদেরকে যাতে এই জিএসপি সুবিধাটা আবার দেয়া হয়, এবং এটা আরও গুরুত্বপূর্ণ যে এটা যদি না দেয়া হয় তাহলে কিন্তু এটা সিগন্যালও অন্যান্য দেশের কাছে যেটা যায় সেটা আমাদের ভাবমূর্তির জন্য ভালো না। যুক্তরাষ্ট্র জিএসপি প্রত্যাহার করলে ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যাহার করবে, এটা কোনো মানে নেই। বাংলাদেশের পণ্য আমদানি করাটা এটা বাংলাদেশের প্রতি কোনো দয়া দাক্ষিণের ব্যাপার না, এটা হচ্ছে তাদের নিজেদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। ইউরোপীয় ইউনিয়ন যদি কখনো এরকম তাদের ঐক্য স্থাপিত হয় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারে, তাহলে হুমকি দিতেও পারে, কিন্তু যেহেতু বাণিজ্য স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সুতরাং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র করলে ইউরোপীয় ইউনিয়ন করবে, তার কোনো মানে নেই। সরোজ সুমন, চ্যানেল 24, ঢাকা। সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত বইমেলায় শিশু প্রহর। 21শে বইমেলার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাকসুদুন নবী। আচ্ছা মাকসুদ, শিশুদের আনাগোনা কেমন দেখছেন মেলায়, আর নতুন কি ধরনের সাহিত্য এসেছে মেলায়? শিশুদের আনাগোনা সকাল থেকে ক্রমেই বাড়ছে, তবে যেহেতু এখন দুপুর 2টো বেজে গেছে, আপনি জানেন যে দুপুরের খাবার সময় হয়ে গেছে, এই কারণে অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বাসায়ও ফিরছে। সব মিলে আপনি দেখছেন যে আজকের বইমেলা কিন্তু বেশ জমজমাট, আবহাওয়াটা বেশ বাতাস, খুব গরমও নয় ঠান্ডাও নয়, সব মিলে একটা মৃদুমন্দ বাতাস বইছে, বেশ উপভোগ করছেন অভিভাবকরা তাদের শিশুদের সঙ্গে করে নিয়ে এসে। বইমেলায় নতুন বই এসেছে, আসলে নতুন বইয়ের সংখ্যাগুলো জানা যায় সন্ধেবেলা। তো এখন আমরা যেটি বলতে পারি যে আজকে কিন্তু শিশুদের বই বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যক এসছে বলে আমরা জানতে পেরেছি। তবে নতুন করে নতুন লেখকদের বই এবং আর অন্য যেসব বই ধরনের বই আসে সেগুলো আমরা জানতে পারবো পরে। এই মুহূর্তে আপনি দেখছেন যে মেলায় একটা স্বাচ্ছন্দ্যভাবেই সবাই কেনাকাটা করছে। হাসান, বইমেলার আজকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু শিশু প্রহর, 3টার মধ্যে কিন্তু শিশুরা তাদের এই বই কেনা ঘুরে দেখায় সুযোগ পাবে। আমরা একটু ছোট্ট সোনামণি কারো কোনো একজনের সঙ্গে কথা বলি। এবার তোমার সাথে একটু কথা বলি, কি নাম তোমার? নাফিস মাহাদি। কি বই কিনেছো বই? বই কিনেছি। তুমি কি বই পছন্দ করো? ভূতের গল্প। ভূতের গল্প। এটা কি সমগ্র? এর আগে এসছো মেলায়? না। আচ্ছা, আসলে অনেকেই নতুন নতুন যারা শিশুরা এবারে প্রথম মেলায় এসছে তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই ঘোরাফেরা করতে পারছে, কারণ আপনি জানেন যে বেশ বড় পরিসরে এবারের বইমেলা হচ্ছে। হাসান, মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আজ আমরা সন্ধ্যায় জানতে পারবো যে কতটি নতুন শিশু সাহিত্য মেলায় আসলে এসেছে। নিউজ 24-এ নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে যা থাকছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি, জমিতে পানি জমায় বিপুল পরিমাণ আলু পচে যাওয়ার আশঙ্কা।